আমরা নিরপেক্ষ নই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। শুধু দর্শক শ্রোতা, দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আমাদের সাথে আলোচনায় যুক্ত হয়েছেন সাংবাদিক, আহ, দা ভয়েসের এডিটর দস্তগীর জাহাঙ্গীর। তিনি ইউএস ব্যুরো চিফ এবং প্রেস এক্সপ্রেসের হোয়াইট হাউস করেসপন্ডেন্ট। প্রফেসর উনি কিন্তু ইউনুস কিন্তু একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার। ওনাকে আমি যত ওনার বিষয়ে পড়ছি, আমার ওনার কার্যকলাপটা খুবই বোঝা যাচ্ছে না। কিছুদিন আগে উনি চায়না গেলেন। চায়না যে ওনার যে বক্তব্য, উনি যে সেভেন সিস্টার নিয়ে ওনার যে এত এরকম মানে কূটনৈতিক কিছু ভাষা থাকে, একজন রাষ্ট্রপ্রধানের শিষ্টাচার থাকে, ভাষা থাকে, সেই ভাষার তো উনি তোয়াক্কা করলেন না। উনি সেভেন সিস্টার নিয়ে কথা বললেন চাইনিজদের সাথে। আহ এবং তার পরপরই উনি আহ ওনার যে নরেন্দ্র মোদীর সাথে দেখা হলো, হবে কি হবে না এটা নিয়ে একটা জল্পনা কল্পনা। ওই ঘটনার পরপরই উনি নরেন্দ্র মোদীর সাথে এক প্রকার যতটুকু আমরা জানতে পেরেছি, উনি একটা জোর অনেক তদবির মানে অনেক কিছু করে উনি একটা সাইডলাইন একটা ইন্টারভিউ অ্যারেঞ্জ করলেন। দুইটা ঘটনা এতই বৈপরীত তো বিরাজ করছে, সেজন্য আমাদের সবার বা দর্শকদের কাছেও, কারণ আমরা প্রশ্নগুলো ওখান থেকেই তো আসে, সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন, কি জানতে চায়, এটাই জানতে চায় যে উনি এটাও বললেন। আবার নরেন্দ্র মোদীর সাথে উনি দেখাও করতে চাইলেন, খুবই ইগারলি উনি ওয়েট করছিলেন দেখা করতে, উনি দেখা করলেন। এবং নরেন্দ্র মোদীর যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে বক্তব্য দেওয়া হলো, ওখানে সুস্পষ্টভাবে ওনারা 3-4টা বিষয়ের উপর গুরুত্ব দিলেন। এগুলো আপনিও জানেন, আপনি এটা ব্যাখ্যা করবেন আমাদের দর্শকদের জন্য, আমি আর না বলি। এই পুরা বিষয়টাকে এই মানে আমাদের যে প্রধান উপদেষ্টা, ওনার মনস্তত্ত্বটাকে আপনি বুঝতে পারেন ভাই, দস্তগীর ভাই? ওনার আসলে আমি বুঝতে পারতেছি না ওনাকে। আমাদের দর্শকরা, বাংলাদেশের মানুষও বুঝতে পারছেন ওনাকে। না, বিষয়টা বিষয়টা হলো, আমি প্রাথমিকভাবে একটু আলো আপ করলাম ওনার ক্রিমিনাল মাইন্ডের কথা, শিশুকালের। আরেকটা ইতিহাস হলো যে লগ্নির কথা যেটা বলেছিলাম, আপনারা হুম। জানেন স্বাধীনতা সংগ্রামের সময় বাংলাদেশের প্রচুর মানুষকে বিভিন্ন জায়গায় আশ্রয় নিতে হয়েছে। ভারতে 1 কোটি মানুষ, আমাদের পরিবারও বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেখানে দুর্গম সেখানে আশ্রয় নিতে হয়েছিল। কিন্তু আপনি তো বাড়ি খালি রেখে যেতে পারেন না। মানে বাড়ির মাঝে যদি আপনার অস্থাবর সম্পত্তি, স্বর্ণালংকার এসবগুলো রেখে যান, তাহলে তো লোট হয়ে যাবে। তাহলে তারা করতো কি, যারা শান্তি বাহিনী বা যারা নির্বিঘ্নে সেই সময়ে বাড়িতে অবস্থান করতে পারতো, যাদের সাথে পাকিস্তানি তৎকালীন সরকারের সুসম্পর্ক ছিল অথবা হুম। গ্রিসে, তাদের কাছে রেখে যেতেন, কারণ পাড়ার হুম। মানুষই তো আবার ফিরে আসবো। এইটার একটা বিরাট ইতিহাসের উপর ডকুমেন্টারি কিছু দিনের ভিতরেই প্রকাশ হবে। সেটা হলো যে ডক্টর ইউনূসের পরিবারের কাছে কত মানুষ, যেহেতু তারা অনেক আগে থেকেই লগ্নি ব্যবসার সাথে যুক্ত ছিলেন, অনেক মানুষ ওনাদের কাছে স্বর্ণালঙ্কার অনেক সহায় সম্পত্তি রেখে গেছেন, যেটার অনেকে ফিরতে পারেন নাই, অনেকে ফিরলে অস্বীকার করা হয়েছে। এটি হলো ঘটনা, এটি হলো একটা চরিত্র, একটা বিষয়। এখন দেখুন, বাংলাদেশে মেটিকুলাসলি ডিজাইনড, আমার কথা না, ডক্টর ইউনূসের কথা, ডিজাইন করে একটি ক্ষমতার বেদখল হয়ে গেল, ওনারা দখল করলেন। এবং আহ, আমি বলবো যে একজন রাজনৈতিক প্রজ্ঞাবান ব্যক্তির মতনই, এবং প্রজ্ঞা ব্যক্তির মতন না, ব্যক্তি হিসাবেই আম, শেখ হাসিনা, উনি ওনার জীবন রক্ষা করতে পারলেন। এটাকে ওনারা যারা দখল করলেন, তারা প্রচার করছেন যে পালিয়ে গেলেন। রাজনীতিতে পালিয়ে যাওয়া কোনো শব্দ নয়। রাজনীতিতে হলো যে আমি যতক্ষণ না আমাকে রক্ষা না করতে পারলো, আমি তো তোমার প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে গেলাম। অতএব শেখ হাসিনা ওনাকে রক্ষা করে প্রমাণ করেছেন যে আমি রাজনীতিটা বুঝি এবং আমি ফিরব। এটা হলো রাজনীতির কথা। এখন এই যে ব্যক্তি, আমরা প্রফেসর ইউনূস বলি, ডক্টর ইউনূস বলি, অথবা মোহাম্মদ ইউনূস বলি, উনি ওনার পার্সোনাল ব্যক্তিগত পারিবারিক ব্যবসাকে বিশ্ব ব্যবসা হিসাবে তো সৃষ্টি করার জন্যে, আপনি যদি ওনার ওনার লক্ষ্য যদি হয় আপনার মন জয় করা, বা আপনার কাছ থেকে, আমি মন জয় করার চেয়ে বলবো যে আর্ন ইউর বিজনেস, তাহলে আপনাকে ইন্স্যুরেন্স এজেন্টের মতন হয় জানালা দিয়ে আপনি দরজা দিয়ে ঢুকবেন, যদি না বন্ধ থাকে জানালা দিয়ে ঢুকবেন, আর বন্ধ হলে খিড়কি দিয়ে ঢুকবেন। ইউ ইউজ এভরি মেথড।
আমাদের ডক্টর ইউনূস এইটাই করছেন। না হলে প্যারিস থেকে বাংলাদেশে পৌঁছার আগেই উনি মেটিকুলাসলি ডিজাইনের একটা ডিজাইন হলো সমস্ত পুলিশকে মেরে ফেলতে হবে, সমস্ত পুলিশ স্টেশন গুড়িয়ে দিতে হবে, এবং সেইটার জন্য উনি ক্ষমতা নিতে 3 দিন অপেক্ষা করলেন। এবং এই ভ্যাকুয়ামের জন্য কোনো একদিন যখন সাংবিধানিক কোনো প্রতিষ্ঠানে আমরা কথা বলতে পারবো বা কেউ আমাদের উত্তরসূরিরা বলতে পারে, তখন এটার বিচার হবে যে এই 3 দিন কার কাছে ক্ষমতা ছিল। ডক্টর ইউনূস খেলছেন। এবং আমি সেদিন যখন একটা দেখাই, এরকম একটা পিকচার দেখাই স্টেট ডিপার্টমেন্টে, পৃথিবীর কোনো খবর হওয়ার আগে ডক্টর ইউনূসের অফিস থেকে প্রতিবাদ করা হলো যে এটা এখনকার নয়, এটা হলো 5ই অগাস্টে, তখন আমরা ক্ষমতায় ছিলাম না। এটা ইতিমধ্যে বলা হয়েছে, আমি এটা রেকর্ড করে রেখেছি যে ইয়েস, উই ওয়ান্ট টু নো আন্ডারস্ট্যান্ড দ্যাট, যে ওই 3 দিন আপনারা ক্ষমতায় ছিলেন না কেন। আপনারা বলছেন এখন কেন এটা এটা মেটিকুলাসলি ডিজাইনেরই অংশ। কিন্তু আপনি তখন কি করলেন? খেলা খেলা কিন্তু ওইখানেই শুরু করে দিলেন যে এনডিটিভি বোধহয়, ইন্ডিয়ান টিভিতে বললেন যে ভারত যদি বাংলাদেশের বিষয়ে হ্যাঁ, নাক গলায়, তাহলে ভারতের 7 সিস্টার, ওয়েস্ট বেঙ্গল, এমনকি বার্মাতে অস্থিরতা বিরাজ করবে। আপনি লক্ষ্য বিরাজ করে করবে। দেখেন, আমরা সুপার পাওয়ার না, আমাদের অর্থনীতির বাজেট আমরা কভার নিজেরা করতে পারি না, আমাদের দেশ খাদ্য সহ সমস্ত কিছুর উপর সবচেয়ে বড় নির্ভরশীল বা যেখান থেকে ইম্পোর্ট করতে হয় সেটা হলো ভারত, এবং প্রাকৃতিকভাবেই ভারতের কাছ থেকে আসতে হবে কম দাম পেতে হলে। সেখানে উনি কোন ভরসায়, কোন সাহসে, কার পিছনে উনি যে এই যে একটা বিরাট বড় কথা বলে ফেললেন যে এই ইয়েতে 7 সিস্টারের অমুক অস্থিরতা বিরাজ করবে। আমি এটার লিগ্যাল টার্মে যাই। লিগ্যাল টার্মটা হলো যে জাতিসংঘ সনদ অনুসারে কোনো দেশ যদি প্রথম অন্য দেশকে প্রতি হ্যাঁ, আগ্রাসন করে, তাহলে সেই আগ্রাসনকে প্রতিহত করার জন্য যেই দেশ আক্রান্ত হলো তার অটোমেটিক রাইট জন্মায় নিজকে প্রটেক্ট করার জন্য সেই দেশে আক্রমণও করতে পারবে। এটা জাতিসংঘ সনদের হয় 50, না হয় 51, আমি ভুল করতে পারি, হয়তো বা 50। আপনি বললে আমি খুঁজে বের করতে পারবো। অসুবিধা নেই, কারণ এটা সবাই জানে, আমিও জানি আর কি। আচ্ছা, আমি কত নাম্বার সেটা বলতে রাইট। পারবো না এক্স্যাক্টলি, এখন জানি। এখন সেই অ্যাগ্রেশনটা কিভাবে হবে? অ্যাগ্রেশনটা প্রকাশ হবে, এক হলো আপনি যদি বুট পাঠান বা সৈন্য পাঠান, হুম। আক্রমণ করেন, অথবা ওই দেশের প্রধান কর্তা বা ব্যক্তি, যেমন প্রেসিডেন্ট, যেমন এক্সিকিউটিভ প্রধান ডক্টর ইউনূস, এরকম মানুষ যদি বলে যে তোমার দেশে অস্থিরতা বিরাজ করবে, এটা কিন্তু ক্রস বর্ডার অ্যাগ্রেশন। এবং এই অ্যাগ্রেশন উনি করে ফেলেছেন। এবং ভারত যদি আজকে বাংলাদেশ আক্রমণ করে এই শর্ত তুলে, তাহলে আমেরিকা, রাশিয়া, পরাশক্তি কিন্তু কোনো মানে তারা কিছু বলতে পারবে না, বিকজ দে আর ইউজিং দ্যাট। দে হুম, আর হুম। ইউজিং, রাশিয়া ইউজ করছে, ইউক্রেনে একই কথা, আমাদেরকে ইউক্রেনে রক্ষা সেম। করতে হবে। ইসরায়েল করছে, বা আমেরিকা করছে, চায়না, যেহেতু ইন্ট্রোবান তারা যায় না, তারাও এটাকে প্রিজার্ভ করে। অতএব এটা ইতিমধ্যে ডক্টর ইউনূস এই অ্যাগ্রেশনটা করে ফেলেছেন। জি। কিন্তু উনি খেলছেন মানে পাতলা আইসের উপরে। উনি উনি যেহেতু লগ্নি ব্যবসাটা জানেন, উনি সুতাটা হাতে রাখেন যে এটাতে একটু টান দিব, আবার ওটাতে একটু টান দিব, টান দিবে। ফাইনালি ভারতের সাথে যদি আমি মিলতে পারি, ভারত কি চায় সব তো আমি দিবই, কারণ আমি তো ইউনূস, আমি তো ইতিমধ্যে পরীক্ষিত, আমি ব্যবসায়ী। ইউনূস কিন্তু বলছে ডোনাল্ড ট্রাম্প ব্যবসায়ী, আমি ব্যবসায়ী, আমরা একসাথে ব্যবসা করব। সে কিন্তু বলে নাই যে আমি পলিটিশিয়ান, সে কিন্তু বলে নাই আমি অর্থনীতিবিদ, সে কিন্তু বলে নাই আমি শান্তির দূত। সে বলছে আমি ব্যবসায়ী, ডোনাল্ড ট্রাম্প ব্যবসায়ী। সো উনি যেটা বাংলাদেশকে বিক্রি করে দেবে তাতে কোনো আশাই না। ভারতের কাছে উনি আসলে প্রেমটা নিবেদনের উপায় খুঁজছেন। এই তুমি অসুন্দর, এই ছেলে, মানে আমরা আমাদের এই স্কুল কলেজ জীবনের কথা যদি স্মরণ করি, তাহলে এরকমই তো হয় যে কারো কাছ থেকে পৌঁছার জন্য বিভিন্ন উপায় তৈরি করতে হয়। মানে ইনস্টিগেট করছেন আর কি। ইনস্টিগেট করা, খোঁজা, তৈরি করা, রাস্তা তৈরি করা। দেখেন উনি প্রথমে বললেন ভারত তোমাকে আমি আক্রমণ করব, এবং বাংলাদেশের এক্স আর্মি অফিসাররা তো একদম ঘোষণা দিয়ে দিলেন, কলকাতা চলে গেছেন। এবং আমার বন্ধুরা বললেন আসো কলকাতায় খাবো, ফুচকা খাবো গিয়ে কলকাতায়। তো এই যে স্বপ্ন, এটা হলো সব আমাদের ইউনুস করছেন ভারতের দৃষ্টি আকর্ষণের জন্য। এবং ওনার একটাই শখ,
এই শখটা আমি আমি বলি আপনার ভবিষ্যতে এটা মিথ্যা হোক। ওনার একটাই শখ যে মানুষ যেহেতু এখনো পর্যন্ত সেই টিকা বা সেই ধরনের ইমিউন কোনো ইনজেকশন তৈরি হয়নি যে আজীবন বাঁচা যাবে, কোষগুলো যেহেতু নষ্ট হবেই ওনার যে বয়স, অতএব উনি আমৃত্যু বাংলাদেশের ক্ষমতায় থাকতে চান। এটা একমাত্র সম্ভব ইউনুস যদি বাংলাদেশের প্রায় চারদিকে অবস্থানরত প্রতিবেশী ভারত যদি বলে, ও আমার তো কোনো সমস্যা নেই, তুমি থাকো, আমার আমার যা যা আমার এখানে শান্তি প্রয়োজন। ডক্টর ইউনূস কিন্তু দেখেন টেকনিক্যালি সে বাংলাদেশ আওয়ামী লীগের বিরোধিতা উনি কেন করছেন এটা আমার জানা নেই। ওনার যদি ব্যক্তিগত কোনো সমস্যা থেকে থাকে আওয়ামী লীগের কোনো নেতৃবৃন্দের সাথে থাকতে পারে। উনি ট্যাক্স ফাঁকি দিয়েছেন, এটা আওয়ামী লীগের বিষয় নয়, এটা বাংলাদেশ সরকারের বিষয়, আমাদের বিষয়, আমরা জনগণ। ফাঁকি দিয়েছেন আপনার জন্য বাংলাদেশ সরকার যারা ছিল তারা বিচার করেছেন, এটা আওয়ামী লীগ নয়। হ্যাঁ, আওয়ামী লীগের বিচার কেউ করতে পারবে না, যেমন আমরা বিএনপির বিচার করতে পারবো না। যে হ্যাঁ, কিন্তু আমাদের দেশের বিরুদ্ধে যেহেতু যুদ্ধতে অংশগ্রহণ করেছিল যে শক্তি, সেটা হলো জামাত, এটার বিচার আমরা করতেই পারবো। এইটার উপর ভিত্তি করে আমাদের দেশ স্বাধীন করেছি। অতএব সেখানে জামাতের বাংলাদেশের রাজনীতি করতে পারবে, আওয়ামী লীগকে আপনারা মাথায় উঠতে দিবেন না, এটা শুধু স্বপ্নবাজের কাজ। কিন্তু আপনার যে মৌলিক লক্ষ্য সেটা কিন্তু আমরা জেনে গেছি বা মানুষ জানি যাক, সেটা হলো চাচ্ছেন তিনি যে ভারত আপনার আসলে কি প্রয়োজন, আমি তো সেটা জানি। আর আমার প্রয়োজন, আমি আমৃত্যু এখানে একটু একটু ক্ষমতায় থাকতে চাই। তো ভারত যদি এটাতে, এই জন্য প্রপাগান্ডা গত 24 ঘন্টায় চলছে, হ্যাঁ ভারতের সাথে মিল হয়ে গেছে, ভারত এখন দ্বিপাক্ষিক, দ্যাট ওয়াজ নট দ্বিপাক্ষিক, সাইড লাইন এন্ড দ্বিপাক্ষিক দুই জিনিস। দুইটা দুই জিনিস। এবং সেখানে ইয়ে হতে হয়, অনেক কিছু হতে হয়। কিন্তু আমি যেটা এই কথার ভিতরে আমি আরেকটু কথা ইয়ে করি। আমরা জানি আহ, আহ, এই বিমস্টেক বিষয়টা কি। বিমস্টেক বিষয়টা যেহেতু বঙ্গোপসাগর কেন্দ্রিক, তার চতুর্দিকের রাষ্ট্রগুলো নিয়ে এই কারবার, সেখানে কিন্তু পাকিস্তান নেই ডক্টর ইউনূস, সেখানে কিন্তু চায়না নেই। চ্যানেল। আপনি চায়নাতে গিয়ে বলে আসলেন, আসুন আসুন, বঙ্গোপসাগরের মালিক আমি, আমাদেরকে ইনভেস্ট করেন, তাহলে আপনি এখানে ব্যবসা করতে পারবেন। এমনকি ভারতের 7 সিস্টার এখানে যেতে হলে, ভুটান নেপাল যেতে হলে আমার উপর দিয়ে যেতে হবে, প্লিজ কাম হেয়ার। এই যে আপনি যে লগ্নি ব্যবসায়ী, এই যে এইভাবে আপনি বিক্রি করে আসলেন, আপনাকেই আমি উত্তরটা দিচ্ছি আপনার মাধ্যমে এইভাবে, যে এই বিমস্টেকের মৌলিক কাজগুলোর মাঝে অনেকগুলো কাজ তাদের তাদের লক্ষ্য হলো, এর ভিতরে হলো বাণিজ্য and বিনিয়োগ, আরেকটা হলো সন্ত্রাসবাদ মোকাবেলা এবং আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমন। হুম। আই রিপিট ইট, হ্যাঁ। ইয়েস। আহ, সেখানে কিন্তু যখন এটা তৈরি হয় তখন থেকেই বঙ্গোপসাগরকে কেন্দ্র করে, এই নামই হলো বঙ্গোপসাগরকে নিয়ে, তুই প্রথম ছিল, পরে এটা পরিবর্তন হয়ে প্রথম ছিল না, প্রথম ছিল প্রত্যেকটি দেশের আদ্যাক্ষর নিয়ে বি দিয়ে শুরু, পরে ইন্ডিয়া, এরকম। পরবর্তীতে এটা আসলো যে বঙ্গোপসাগর কেন্দ্রিক চতুর্দিকের রাষ্ট্রগুলোর এই একসাথে তারা কাজ করবে। অতএব ইউনূস সাহেব, আপনি এই বিমস্টেকের মিটিংয়েও যাবেন, চায়নাতে গিয়ে বলে আসবেন বঙ্গোপসাগর আপনার, এটা তো হচ্ছে না, মিলছে না, এটা মিথ্যা, এটা টোটালি মিথ্যা। আপনি যেটা করছেন সম্পূর্ণভাবে আপনি আপনাকে শুধু ক্ষমতায় রাখার জন্য করছেন। এবং আজকে এখন যখন বাংলাদেশে বা আমাদের সাউথ ইস্ট এশিয়ায় বা বিমস্টেক এরিয়াতে সকাল হবে, তখন হয়তো সেখান থেকে সম্মিলিত যে ঘোষণা সেটা আসবে, আমরা ইতিমধ্যে জানি। সেই ঘোষণায় বলা হয়েছে যে এই অঞ্চলে স্পেশালি বঙ্গোপসাগরকে ব্যবহার করে কোনো সন্ত্রাসবাদ করা যাবে না, আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে একসাথে কাজ করবে, এবং সেখানে নাই চায়না, নাই পাকিস্তান, পাকিস্তান। কারণ বঙ্গোপসাগরের সাথে তাদের কোনো সংযোগ নেই। অতএব আপনি যে বললেন বঙ্গোপসাগর দিবেন চায়নাকে ব্যবহার করার জন্য, এটা তো এককভাবে হবে না, কারণ এখানে এখানে রয়ে গেছে বাংলাদেশ, ভুটান, মিয়ানমার, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড। সো ডক্টর ইউনূস যে কথাটা বলছেন এটা আহ, আসলে শব্দটা কি বলে ফেলবো, এটা ধূর্তামি, ধূর্ত হ্যাঁ, ধরতে হবে মানে আমি ইন্টারেস্টিং ক্যারেক্টার বলেছি, কারণ আমি ওনাকে গত 8 মাসে স্পেশালি এত ভাবে ওনার, ইভেন তো ওনার বডি ল্যাঙ্গুয়েজ, ওনার ফেসিয়াল এক্সপ্রেশন, উনি আসলে এত, উনি মেটিকুলাসলি তো ডিজাইন করেন।
হি ইজ আ ভেরি গুড অ্যাক্টর ইভেন দো আমার কাছে মনে হয় আহ, কন্টিনিউয়াসলি বিকার বিকারহীন মানুষ। হীন হ্যাঁ, একটা ওনার চোখ বিকারহীন মানুষ। এই যে এতগুলো মানুষকে জেলে পুরে রাখলেন, ধরে রাখা আমার ভয়ঙ্কর। মানে তাদের কিন্তু 7 মাসের উপর হয়ে গেল, বেল হচ্ছে না। কিন্তু আমার প্রসঙ্গ এই যে মিটিংটা হলো নরেন্দ্র মোদী আর প্রফেসর ইউনুস, অনেক স্পেকুলেশন হচ্ছে হবে, এটাই খুব স্বাভাবিক, কিন্তু আম, আহ, ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় খুবই স্পেসিফিক্যালি, আপনি তো দেখেছেন অবশ্যই, ওনারা বলেছেন যে কি কি বিষয়ে কথা হয়েছে সেখানে সংখ্যালঘু, ওনাদের বর্ডার, এবং একটা নিরপেক্ষ গণতান্ত্রিক ইনক্লুসিভ বাংলাদেশের সাথে ভারত আছে, এই হচ্ছে তাদের তিনটা এজেন্ডার কথা তারা মিটিং এ বলেছেন। আপনি এখন তো সময় নেই, নাহলে আমি এটা শোনাতাম আমাদের দর্শকদের জন্য। কিন্তু আমার প্রসঙ্গ, এই যে ওনাদের দেখা হলো, এই যে ওনাদের মধ্যে কথা হলো, আপনি যেহেতু এই বিষয়গুলো নিয়ে কাজ করেন, আপনার কি মনে হয় এই মিটিংটাতে উনি ছবি দিলেন, উনি সবসময় যে জঙ্গি ওই ছেলেটার ছবি দেন, আবু সাইদের ছবি, এইবার উনি নরেন্দ্র মোদীর একটা পুরনো ছবি দিলেন, দোস এভরিথিং ইজ, উনি, হি ইজ এ ভেরি গুড বিজনেসম্যান অবভিয়াসলি, এবং উনি রাষ্ট্রপ্রধান না, উনি ব্যবসা করছেন। ভারতের লজ্জাহীন। কোনো মনে হয় কি যে ভারতের কোনো চেঞ্জ বা ভারতের মনস্তত্ত্ব বা ভারতের কোর্স অফ অ্যাকশনে কোনো পরিবর্তন আসতে পারে টুয়ার্ডস নমনীয়, বা এরকম কি কিছু মনে হয় আপনার? প্রথমেই হলো যে যেটা ছিল না সেটার পরিবর্তন আসবে কি? কোনো কিছু পরিবর্তন পরিবর্তন আসবে, হতে হলে আসবে কি? করতে হবে। হ্যাঁ, ভারতের ভারতের পররাষ্ট্রনীতির মৌলিক বিষয়টা হলো যে কোনো অনির্বাচিত সরকারের সাথে তারা কোনো দ্বিপাক্ষিক কাজ করবে না। এটা এটা কোথাও এটা বলেছিলেন ওনারা, ওই যে বলে, আর্মিতে। এবং এটাই হ্যাঁ, তাদের পররাষ্ট্রনীতি। এটাই পররাষ্ট্রনীতি। ভারতের পররাষ্ট্রনীতির এই পরিবর্তনটা কখনোই আমরা লক্ষ্য করিনি, এবং এটা ভবিষ্যতে হচ্ছে না। পররাষ্ট্রনীতির বিষয়ে তারা তাদেরকে আমি ভারতের পক্ষে বলার কিছু নয়। আমি বলছি ভারতের পররাষ্ট্রনীতির মৌলিক বিষয়টা হলো নির্বাচিত সরকারের সাথে, বঙ্গবন্ধু সরকারের সাথে কাজ করেছিলেন। বঙ্গবন্ধুর সাথে কাজ করতে গিয়ে আগে মুজিবনগর সরকার গঠন করার পর তারা দ্রুততম সময়ের ভিতরে সেটাকে স্বীকৃতি দিয়ে সেই নির্বাচন, কারণ সেটা নির্বাচন ছিল হ্যাঁ। সত্তরের, হুম। সত্তরের নির্বাচনের যারা নির্বাচিত তাদেরকে দিয়ে সরকার করে তাদের সাথে কাজ করেছেন। দিস ইজ দ্য প্রকৃষ্ট, এটা হলো প্রকৃষ্ট উদাহরণ যে ভারতের পররাষ্ট্র নীতিতে কখনোই অ্যাগ্রেসর, তারা নিজে অ্যাগ্রেসর নয়, এবং তারা কোনো অনির্বাচিত সরকারের সাথে দ্বিপাক্ষিক কাজ করেন না। অতএব এটা এটা তাদের পলিসি। এটা তাদের পলিসি। অতএব সেখানে আপনি যেটা বলছেন যে তাদের কোনো পরিবর্তন হলো কিনা, যেটা নাই সেটা পরিবর্তন হবে কিভাবে? পরিবর্তন হওয়ার কোনো তো সুযোগ নেই। অতএব যেহেতু বাংলাদেশের মিডিয়া বাংলাদেশের জন্মের পর সবচেয়ে সবচেয়ে কঠিন সময় বলবো, সবচেয়ে ক্রুশাল সময় পার করছে, যে একদম টুটি চেপে ধরা শব্দ পর্যন্ত, ওই যে একজন উনি বসা কি শব্দ আপনি লিখতে পারবেন সেটাও তারা নির্ধারণ করে দেয়। তারও আমি প্রমাণ দিচ্ছি। বিবিসিকে তিনি বলেছেন এই শব্দ বলা যাবে না, তখন বিবিসি যখন বললেন যে নো, আমরা কি কি শব্দ ব্যবহার করবো, ইউ ক্যান ডিকটেট ইট, তখন তারা সরি বলে, এবং সেটা প্রচারিত হয়। এটা হলো হুম। আমরা ল্যাবরেটরিতে, আমরা যখন ইন্টারমিডিয়েটে সায়েন্সে লবণ, ল্যাবরেটরিতে কোনটা কোন লবণ এটা প্রমাণ করতে হতো, তো যে এইভাবে এটা এই লবণ। এটাতে এই যে এই পরীক্ষাতে উনি প্রমাণিত যে বাংলাদেশের ইউনূস সরকার বাংলাদেশের প্রতিটি গণমাধ্যম কে শব্দ বলে দেয়, এই শব্দ ব্যবহার করতে পারবে না, না হলে বিবিসিকে বললো কেন? কচু কাটতে কাটতে যখন আপনি ডাকাত হয়ে পড়েন, তখন তো আপনি যে বিবিসিকে বলা যায়, বাংলাদেশ তো ইতিমধ্যে নিয়ন্ত্রণ। চলুন যাই। জায়গাটা কি ছিল? বিমস্টেক। বিমস্টেক, ইয়েস। বিমস্টেক বিমস্টেকের আম, যে যে সকল দেশগুলো একসাথে কাজ করে, জি। সেটা আবার বঙ্গোপসাগর নিয়ে, এবং সেই বঙ্গোপসাগরের কে উম, সম্পূর্ণ যদি বলি সন্ত্রাসবাদ মুক্ত রাখার জন্য, চায়নার ইনফ্লুয়েন্স মুক্ত রাখার জন্য ভারতের খুব ইন্টারেস্ট, এবং ভারতের চেয়ে বড় ইন্টারেস্ট হলো আমেরিকার। আমেরিকার, এক্স্যাক্টলি। তাতে আমেরিকার ইন্টারেস্ট তো ভারতের ইন্টারেস্টের সাথে সেখানে মিলে যাচ্ছে।
আর ভারতের প্রধানমন্ত্রী মোদি যখন এখানে হোয়াইট হাউসে এসেছিলেন, আমি ছিলাম সেখানে, সেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বডি ল্যাঙ্গুয়েজ আপনি সমস্ত কিছু দেখেছি আমরা। দেখেছেন, যে আমার বন্ধুকে বলছে সে তারা শত শত বৎসর ধরে বাংলাদেশের সাথে কাজ করছে। এটা হ্যাঁ, কিন্তু ঐতিহাসিক শত শত বৎসর, কারণ আমরা হলাম প্রাচীন ভারতের অংশ। আমরা আমাদের সাথে তাদের তাদের মানে এইটা এক অঞ্চল, এক ভাষা, এক কথা, এক খাবার, এক ঝাল খাই, একইভাবে না বলি, একইভাবে হাঁ বলি, একইভাবে মা ডাকি। হ্যাঁ, এই যে সংযোজন, এর কথাই বলছেন যে 100 years they are working together, I will leave this on my friend prime minister। এবং এটা বাংলাদেশে ইংলিশ ট্রান্সলেশন বহুভাবে হয়েছে। হ্যাঁ, উনি বলছে প্রশ্ন, এই প্রশ্ন উনাকে দিয়ে দিছে। আরে ভাই, ওইটা না, এই প্রশ্ন, কারণ যে প্রশ্নকর্তা মোদিকে হিন্দিতে জিজ্ঞেস করেছেন, তা একই প্রশ্নকর্তা উনি প্রেসিডেন্টকে প্রশ্ন করে বলছেন, নাও আই উইল আস্ক প্রাইম মিনিস্টার মোদি দিস, এবং সেটা হিন্দিতে বলছেন। উনি দুইটা প্রশ্ন একসাথে করে প্রেসিডেন্ট প্রথম নিলেন, উনার উত্তরে বলেছেন যে বাংলাদেশের বিষয়টা মোদির উপর ছেড়ে দিলাম। অতএব কেন মোদি এবং ইয়ে দেখা করলেন, এই যে লোকাল একটা গ্রুপ তারা তৈরি করলেন এখানে, এই আমেরিকান ইন্টারেস্ট, ইন্ডিয়ান ইন্টারেস্ট, ইন্দো প্যাসিফিককে চায়নার প্রভাব মুক্ত রাখা, এবং সেটাকে আসলে ডক্টর ইউনূসের সাথে এটা দ্বিপাক্ষিক নয়, বাংলাদেশের কে ভারতের মনোভাবটা তুলে ধরা, যে আপনি যে মানে শব্দটা কিভাবে বলবো, যে আপনি যে মন গড়া কথা বলে ফেলেন একজন রাষ্ট্র যেভাবেই চালান, এসবগুলো বলা ঠিক নয়, এই কথাটা বলছেন উনি। আরো কিছু হ্যাঁ, বিষয়। এটাও বলেছেন হ্যাঁ, হ্যাঁ, এই যে কথাটা। কথা সংযত করে বলতে হবে। হ্যাঁ, মানে সংযত করে কথা বলা উচিত। বলা উচিত। শেখ হাসিনাকে ফেরত চেয়েছিলেন, এবং তিনি বলেছেন উত্তরে যে শেখ হাসিনা আমাদের অতিথি, এবং আমাদের বলতে ভারতের, বিজেপির নয়। ভারতের শেখ হাসিনাকে যখন আপনাদের আর্মি যখন আমাদের সাথে যোগাযোগ করে, শেখ হাসিনাকে সেফ জায়গায় বাংলাদেশে কোথাও রাখা যাচ্ছে না, তখন আমাদের সর্বদলীয় মিটিং হয়, এবং সেই সর্বদলীয় মিটিংয়ে আমরা ওনাকে অতিথি হিসাবে রেখেছি। অতএব অতিথির সমস্ত যে অধিকার সেটা উনি পাচ্ছেন, এবং ওনার এই অধিকার আমরা খর্ব করব না, উনি আমাদের অতিথি, এটা উত্তর করেছেন এই রিকোয়েস্ট। ওনাদের একটা কথা আছে, অতিথি দেবো ভব। মানে ওনারা এটা মিন করেন আমার মনে হয়। এবং সর্বদলীয়ভাবে ডিসিশন নেওয়ার অর্থ হলো যে উনি অতিথি, উনি দেবসম। ওনার এটা ওনাদের, আপনি প্রভাবটা বললেন। আরেকটা হলো যে এখন আমরা যদি ওনার অতিথির ডেজিগনেশন চেঞ্জ করতে চাই, তাহলে তো আবার সর্বদলীয় মিটিং করতে হবে, সেটা আমি বলছি। কারণ এটাই ট্রেডিশন হওয়া উচিত। ইন্ডিয়ান কনসার্ন ফর বাংলাদেশি মাইনরিটিজ এর কথা ওনাকে বলা হয়েছে, হ্যাঁ, এবং স্পষ্ট। তাহলে যে আমাদের বাংলাদেশে যে প্রতিদিনই বলাই যে মাইনরিটিটা হলো অতিরঞ্জিত, আমি কেন স্টেট ডিপার্টমেন্টে মাইনরিটি নিয়ে বলি? আমার কিছু যারা আমাকে সাপোর্ট করে তারাও বলে যে মাইনরিটি নিয়ে বহু বলছেন, কিন্তু বিষয়টা হলো যে বলতে হবে। বিষয়টা আমার বাড়িতে আক্রমণ হলে এখনো আমার অনেক পাড়া আত্মীয় স্বজন আছে যারা শক্তিশালী ভাবে আসতে পারবে, কিন্তু একজন মাইনরিটি তো এমনিই দুর্বল। এই দুর্বল মানুষের প্রতি যদি আমরা সমষ্টিগতভাবে বাঙালিরা না দাঁড়াই, তাহলে এটা হবে। এবং ইন্ডিয়ান এই কনসার্নটা জানিয়েছেন, শুধু হিন্দুদের কথাই উনি জিজ্ঞেস করেন, সমস্ত মাইনরিটির কথা বলা হয়েছে। আমরা যখন মুক্তিযুদ্ধ করেছি তখন কিন্তু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী আহ সবাই মিলে করেছি এই দেশটা। এখন ধর্মের ভিত্তিতে মুসলমান বেশি বলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী এনারা মাইনরিটি হয়ে গেছে, আর যারা দেশটা চায়নি তারা মেজরিটি হয়ে গেছে। দিস ইজ এর থেকে দুঃখজনক পরিস্থিতি। আমরা মানে আমাদের একজন ধর্মের ভিত্তিতে আমরা দেশটাকে ভাগ করি, যেটা তো বঙ্গবন্ধু বা আমাদের কনস্টিটিউশন অ্যালাউ করে না। এটা আমার কাছে খুবই পীড়া দেয়। মানে বলে এরকম অমানবিক আমরা হয়ে গেলাম কেমন করে? আর আমাদের মাইনরিটিকে আমাদের ধর্মের ভিত্তিতে মাইনরিটি হবে, নাকি যারা আমাদের দেশ চায় নাই তারা মেজরিটি, তারা এই দেশের ওনার হয়ে গেল? তা আমি জাস্ট প্রশ্নটা আপনার কাছেও রেখে দিলাম, যে বলার তো সুযোগ এভাবেই হয়। দর্শকদের চিন্তা করা উচিত আসলে। এবার অবশ্যই। আমি অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে আসছি। আসলে আপনি এত বিষয় নিয়ে কাজ করেন,
যে উল্লেখযোগ্য কিছু মানুষ যারা পৃথিবীব্যাপী কাজ করছে এই ক্রুশিয়াল টাইমে, ইউ আর ওয়ান অফ দ্যাম। এই জন্য নো, আমরা থ্যাংক কৃতজ্ঞতা ইউ। জানাই, থ্যাংক ইউ সো মাচ। গতকালকে আজকেই বোধহয় জেনেভাতে একটা মানবাধিকার পরিস্থিতি নিয়ে একটা আন্তর্জাতিক সম্মেলন হলো, যেটার আহ্বান জানিয়েছিলেন কারা? এটা জানিয়েছিলেন ইউরোপিয়ান ফ্রিডম ফাইটার সংসদ। ওনারাই এই কনফারেন্সটার আয়োজন করেছিলেন, যেখানে বলা হয়েছিল যে যে বাংলাদেশের যে মানবাধিকার পরিস্থিতি যে দিনে দিনে খারাপ হয়ে যাচ্ছে, এই পুরো বিষয়টা নিয়ে তারা একটা প্রেস কনফারেন্সের মতো করেছিলেন, তারা ন্যায় বিচারের আহ্বান করেছেন। আপনি জানেন যে আমরা শুনেছি যে শাহরিয়ার কবির দুবার স্ট্রোক করে ফেললেন, ওনার ডিভিশন হচ্ছে না, উনি ফ্লোরে ঘুমাচ্ছেন, এবং তারপরে সাংবাদিকদেরকে জেলে, তাদেরও অবস্থা ভালো না, আহ অনেকে অসুস্থ, তার প্রপার ট্রিটমেন্ট হচ্ছে না, এই পুরো বিষয়টা নিয়ে। এবং এখানে আমাদের বাংলাদেশের উল্লেখযোগ্য তানিয়া আপা ছিলেন, তানিয়া আমির, নিঝুম মজুমদার, পুষ্পিতা গুপ্ত ছিলেন, অনেকেই ছিলেন। এবং সাথে সাথে আপনারা আবার এই যে আমাদের এটা হলো, এই যে মানবাধিকার পরিস্থিতি, এবং জাতিসংঘের যে ভলকার টুল, যার যার কথাটা আমরা বললাম, এবং আমেরিকাতেও আপনারা একটা প্রবাসীরা মিলে একটা অ্যাপিল করেছেন জাতিসংঘের কাছে যে জি, জি। ওনার যেন অপসারণ হয় এবং ওনার এগেনস্টে যেন ইনভেস্টিগেশন হয়। এই যে মানবাধিকার, জাতিসংঘ, এই দুইটা বিষয়, আমরা কার কাছে যাই? আমাদের সুপ্রিম জায়গা হচ্ছে কেউ জাতিসংঘ। এটা নিয়ে কিন্তু আমাদের একটা ধারণা ছিল যে এরা আনবায়াসলি সত্যি পক্ষে থাকবে, মানবাধিকারের পক্ষে থাকবে। এবার উন্মোচিত হয়ে গেল নো, তারা না। এখন এই যে বাংলাদেশের মানবাধিকারের অবস্থা, এটাতে আন্তর্জাতিক ভাবে আপনি কি মনে হয় যে কাজ কিন্তু প্রচুর হচ্ছে, সাংবাদিক নির্যাতন নিয়ে হচ্ছে প্রচুর, পৃথিবীর বিভিন্ন বড় বড় সাংবাদিকরা কাজ করছেন, আপনি নিজেও জানেন, আপনার ফেসবুক পেজে আপনি প্রায়ই শেয়ার করতে থাকেন কোথায় কোথায় কি কাজ হচ্ছে। এটার কোনো ইম্প্যাক্ট পড়ছে? এটা কি কোনো কিছু হবে? ওনারা তো শাহরিয়ার কবিরকে ডেলিভারিটলি মেরে ফেলছেন মনে হচ্ছে। হুম। আমি আমি আবারও ধন্যবাদ জানাই। আর প্রথমেই ধন্যবাদ, প্রথম মানে আমি আবার ধন্যবাদ জানিয়ে রাখি যে আপনি বলছেন আমরা প্রায় শেষে চলে এসেছি, সেই জন্যে এই যে দৃষ্টিকোণ একাত্তরের 71। একাত্তর আপনাদের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য আমি সম্মানিত বোধ করছি। আসলে আমি আমি তেমন কোনো কাজই করতে পারছি বলে আমার মনে হচ্ছে না। একাত্তরে শিশু ছিলাম, তাই তখনকার বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে যোগদানের কোনো অবকাশ ছিল না আমার। এখন বাংলাদেশ বেদখল। এই বাংলাদেশকে মুক্ত করার জন্যে বাংলাদেশের স্বাধিকার উত্তর আমাদের যে সংবিধানের চার স্তম্ভ, সেটাকে পুনরুদ্ধার করার জন্যে আমি সংগ্রামে লিপ্ত, আমি একদম যুদ্ধে লিপ্ত। এবং সেটাতে যদি আমাদের অন্য কোনো পর্যায়ে যেতে হয়, সেখানেও এই সুযোগটা আমি হাতছাড়া করব না। অনেককেই আমি বলেছি, যে অনেককে বলেছি না, ফেসবুকে আমি স্ট্যাটাসও দিয়েছি যে ঈদ মানেই আনন্দ, যেহেতু মনে আনন্দ নেই আমার, তাহলে এবারের তো আনন্দ করতে পারছি না। আপনার আগের কথাটায় ফিরে যাই যে আম, আপনি যে কথাটা বললেন যে মানবাধিকার পরিস্থিতি নিয়ে যে একটা, মানবাধিকার এবং মাইনরিটির কথাটা আরো একটু বলতে চাচ্ছি খুব ও আচ্ছা, সংক্ষেপে। হ্যাঁ হ্যাঁ, প্লিজ হ্যাঁ, বলেন। হ্যাঁ, সেটা হলো যে ভারতবর্ষ ভাগই হয় তথাকথিত দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। সেটার আদি শুরু হয় এই বঙ্গভূমিতে। এই বঙ্গভূমিতে 1905 সনে হঠাৎ করে বঙ্গভঙ্গ আন্দোলন শুরু করলেন, যে মুসলমানদের জন্য আলাদা সাহিত্য ভূমি হুম। লাগবে। এবং সেটার বিরোধিতা করেন তৎকালীন অনেকেই, যারা সাহিত্যে এবং বিভিন্ন মার্গে উচ্চারিত শব্দ তারা করতে পারতেন। এবং তার ফলশ্রুতিতে রাজনীতিবিদরা আবার বাধ্য হলেন ব্রিটিশদের সাথে বসতে, এবং 1906 সালে বঙ্গভঙ্গ রদ আন্দোলন শুরু হয়, এবং সেখানে আবার দুই বঙ্গ এক হয়। দেখুন, এই বীজটা কিন্তু বপন করা হয় বাঙালি মুসলমানরা এখানে, এই এই বঙ্গভূমিতে। সেটার রেশ ধরে আবার যখন ভারত ভাগ হয়, তখন কিন্তু হুম। এই পাকিস্তান আন্দোলন শুরু করে আবার বাঙালিরে। এই মোহাম্মদ আলী জিন্নাহ উনি কিন্তু পাকিস্তান আন্দোলনে এসে শুধু নিলেন আর কি, বা হ্যাঁ,
আমাদের যে যাকে বলা হয় শেরে বাংলা, তো উনি সহ অনেকেই পাকিস্তান রাউন্ড টেবিল কনফারেন্সে গিয়ে প্রথম পাকিস্তানের করেন, সূচনা করেন। অতএব এই সার্বিক মিথ্যার উপর যে ভারতবর্ষ বিভাজিত হয়, সেটাকে রুখে দেয় আরেক বাঙালি, তার নাম হলো শেখ মুজিবুর রহমান। কারণ মুসলিম লীগ থেকে ভেঙে আওয়ামী মুসলিম লীগ করা হয়। আমাদেরকে যারা এখন শুনবেন, ভবিষ্যতে শুনবেন, তাদের জন্য কথাটা আমি রেখে যেতে চাই। সেই সময়ের যে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান মুসলমানদের দেশ হিসাবে হয়, সেই দেশের একটি রাজনৈতিক সংগঠনকে থেকে মুসলমান শব্দটা বাদ দেওয়ার ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা অর্জন করেছিলেন এই শেখ মুজিবুর রহমান। তাই আওয়ামী মুসলিম লীগ থেকে উনি মুসলিম শব্দ বাদ দিয়ে আওয়ামী লীগ করেছিলেন। এইটা শুধু দুঃসাহস নয়, এটাকেই সাহস বলা হয়। এবং এর জন্যই উনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ বাঙালি। বাঙালি। এবং হুম, আমরা বাঙালি, আমরা সকলে আমাদের মধ্যে বাঙালিরা একটি দেশ পেয়েছে বঙ্গবন্ধুর মাধ্যমে, তার নাম বাংলাদেশ। এবং সেখানে আমরা সকলে একসাথে, আমি হিন্দু আমি মুসলিমকে, হ্যাঁ, এখানে নজরুলের অনেক কবিতা আসতে পারে, জিজ্ঞাসে কুঞ্জন, কিন্তু সেখানে আর গেলাম না। ফিরে আসি বলকার তোর মেটিকুলাসলি ডিজাইনড এর অংশ। আমরা আমি যখন চার্লস ইউনিভার্সিটি অফ প্রাগ 1348 সনে এই শিক্ষা প্রতিষ্ঠানটা, বিশ্ববিদ্যালয়টা হিসাবে তৈরি হয় 1348 সনে, 4টি ফ্যাকাল্টি নিয়ে। এর একটি ফ্যাকাল্টি হলো ল, আরেকটি মেডিসিন, আরেকটি ফিলোসফি, আরেকটি হলো ধর্ম। আমি যখন টেকনিক্যাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, টেকনিক্যালে আমার সবসময় মনে হতো আমি কেন টেকনিক্যালে পড়ে, আমি এই চার্লস ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে চাই এবং এখান থেকে আমি পাশ করে বের হব। আমি তাড়াতাড়ি এই ইউনিভার্সিটি শেষ করে দ্রুততম সময়ের ভিতরেই আমি, যেহেতু সবসময় আমার বন্ধুরা, আমার বান্ধবীরা সকলেই বলতো তোর এসব টেকনিক লাইনে তোর হবে না, তুই ওই ফিলোসফি অথবা ল অথবা পলিটিক্স এসবগুলোতে চলে যা। তা আমি ভর্তি পরীক্ষা দেওয়া ছাড়া সেখানে ভর্তির কোনো উপায় ছিল না বলে আমি আবার পড়াশোনা করি এবং আমি ভর্তি পরীক্ষা দিয়ে সেখানে টিকে যাই এবং লতে মাস্টার্স করি। জি। আহ, সেই হিসাব, এই কথাটা এই বললাম যে আন্তর্জাতিক কিছু আইন রয়েছে যেসবগুলো আপনি যদি রেটিফিকেশন নাও করেন, হুম, তাও সেসবগুলো নীতি এবং রীতি, রীতি এবং নীতি হলো আইনের বেসিক। অতএব ভলকার তুর্ক যে কাজটি করেছেন, জি। সেই কাজটি হলো আন্তর্জাতিক আইন ভেঙেছেন উনি, রীতিনীতির পরিপন্থী কাজ করেছেন, একটি সার্বভৌম দেশের সশস্ত্র বাহিনীকে ইন্টারভেন করেছেন। এবং এর জন্যে উনি বাংলাদেশের আইনেও বিচার হতে পারে, বাংলাদেশের যেহেতু একটা সার্বভৌম দেশের ভিতরের বিষয়ে উনি হস্তক্ষেপ করেছেন। এটা যেমন বাংলাদেশের যে কোনো সরকার ওনার করতে পারে, এটা আমাদের অধিকার। তাছাড়া আন্তর্জাতিক আইনেও ওনাকে নিয়ে আসা যায়, কিন্তু আন্তর্জাতিক আইনে আনতে হলে তো আমরা একজন ব্যক্তি হিসাবে আনার সক্ষমতা খুবই কম। সেখানে একটা রাষ্ট্র হিসাবে ওনার জন্য ল সুট ফাইল করতে হবে। হুম, এটা হলো ওনার বিষয়ে। মানবাধিকার, মানবাধিকার বলে আমরা যে মানবাধিকার কমিশনের কথা বলছি, আপনারা তো দেখলেন যে এটা প্রমাণিত, আমি ইতিহাসে আর গেলাম না, প্রমাণিত যে কোনো কিছুই মানবাধিকারের জন্য নয়। এটা হলো জগন্নাথ, ছোট জগন্নাথ, যে এটা একটা ক্লাব। জাতিসংঘ একটা পিকনিক হয় প্রতি বছরের সেপ্টেম্বর মাসে, এবং সেই পিকনিকের তারা বিভিন্ন করে, তারা প্যালেস্টাইন নিয়েও কিছু করতে পারে না, তারা ইসরায়েল নিয়েও কিছু করতে পারে না, তারা এই যে অত্যাচারিত বেলুচিসদেরকে নিয়েও উইঘুর নিয়েও কিছু করতে পারে না। আপনি পৃথিবীর কোথাও, রোহিঙ্গারা বাংলাদেশে এত লক্ষ রোহিঙ্গা, একটি রোহিঙ্গাকেও তারা ফেরতও নেয়নি, নিজের দেশেও নেয়নি পশ্চিমারা। অতএব এই যে জাতিসংঘ, এটা আসলেই কোনো কাজের না। এটা আমরা অনেক বিষয়, অনেক সত্য কথা কিন্তু বিশ্ব শান্তির জন্য বলতে হয় না। পারিবারিকভাবে যেমন আমরা পরিবারে যদি একটা ইউনিটে বলি যে এই অনেক কথা বলতে হয় না, পারিবারিক অশান্তি হবে, অমুক হবে, হ্যাঁ, আপনার
আপনার যে যেটা হলো লয়ালিটি একটা জিনিস, আর একটা হলো আস্থা। এই দুইটা জিনিস নষ্ট হয়ে গেলে তো এই বন্ধনটা থাকবে না। না। এই যে একটা জাতির যে একটা সংস্থা, এটা আসলে কোনো ইনফ্লুয়েন্সিয়াল না। এটা এটা যারা যারা ভেটো অধিকারী, তাদের মধ্যেও যারা ইনফ্লুয়েন্সিয়াল, তারা মিলেমিশে আজকে ডিসিশন নিবে লিবিয়া ভেঙে ফেলবো, যাও লিবিয়া ভেঙে ফেলো, অমুকটা দখল করে নেবে। এই বাংলাদেশ ব্যাপারেও অনেকটা সেই ধরনের কাজই ঘটেছে। এবং আরেকটা প্রমাণ হলো, ডক্টর ইউনূস নিয়ে গেলেন জাতিসংঘের ইয়াকে, জেনারেল সেক্রেটারিকে, উনি নিয়ে গিয়ে কিন্তু বাংলাদেশে যে আওয়ামী লীগের শত শত কর্মীর বাড়িঘর ভাঙা হলো, পুরানো হলো, 32 নাম্বার ভাঙা হলো, সেখানে কিন্তু উনি তাকে নিয়ে যান নাই। উনি এবং কোনো বাঙালির কাছে নিয়ে যান নাই। উনি মাথায় নিজে টুপি পরে নতুন কেনা। এবং আরে, আমি ভয় পাচ্ছিলাম উনি না হয় না কেউ, কারণ ওনার ফলোয়াররা কিন্তু এখন জিন্না টুপি পরে, জিন্নার বার্থডে পালন করে। উনি, আমি ভয় পাচ্ছিলাম উনি জিন্না টুপি উনিও পরবেন এবং ওনাকেও পরাবেন। যাই হোক, বাংলাদেশের তৈরি করা টুপি পরে উনি গিয়েছেন, তাকে নিয়ে আমাদের কাছে মেহমান হিসাবে আশ্রিত রোহিঙ্গাদের কাছে, সেখানে উনি 1 লক্ষ বা অনেক লক্ষ রোহিঙ্গাদের সাথে ইফতার করেছেন। কিন্তু যে 4 বৎসরের শিশুটিকে রেপ করে হত্যা করা হলো, উনি কিন্তু দুঃখও প্রকাশ করেননি। উনি রাষ্ট্রের দখলদারি দখলদারি প্রশাসক হিসাবে উনি প্রতিবাদ করেননি। উনি তাদেরকে গ্রেফতারের আদেশ দেননি। ওই পরিবারকে ফোন করে উনি নিজে গিয়ে দেখা করতে যাননি। উনি যে সকল আহ, অপরিণামদর্শী কিছু অপরিপক্ক, বয়সে কাঁচা, তাদেরকে উস্কিয়ে দিয়ে যে মব তৈরি করছেন, সে সকল কয়েকটা দেখলাম হেলিকপ্টারে জানাজাতে গেল। আহ, এই যে বিষয়, আরেকটা মেয়ে, হিন্দু মেয়েকে যখন ধর্ষিত হয়, তার বাবা বিচার চাওয়াতে তাকে মেরে ফেলা হয়। হুম। আহ, তখন উনি কিন্তু কোনো কথা বলেননি, উত্তর দেননি। উনি মেটিকুলাসলি ওই মোদির কাছে 100 বার চিঠি পাঠাচ্ছেন, লিখছেন, আপনার সাথে একটু দেখা করতে চাই, না হলে আপনার এটা দখল করব। চায়নাতে গিয়ে বলেন, আসেন আমাদের এখানে এই জায়গাটা দখল করেন। উনি আমেরিকার প্রেসিডেন্টকে বলেন, আপনার সাথে আমি ব্যবসা করব। বাংলাদেশের মানুষকে এখন যেই অবস্থায় পড়েছে, সেখান থেকে উনি উদ্ধার না করে উনি কি জানি কি, ইন্টারনেট আকাশ থেকে আসবে, আমাদের টেসলার মালিকের, আমি ইচ্ছা করেই বলছি আর কি, চার্লি। স্টারলিংকের কথা উনি রাষ্ট্রীয় পয়সায় জনগণের উদ্দেশ্যে বক্তৃতায় আরেকটা দেশের লিংকের ব্যবসা উনির কথা বলেন। ধিক, শতধিক। আমি আর আজকে কথা বাড়ালাম না। মনের গভীরে যে ব্যথাগুলো রয়েছে, সেই ব্যথাগুলো আপনার সাথে শেয়ার করলাম। আর আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান হলো বাংলাদেশ সম্বন্ধে সুস্পষ্ট। ইনক্লুসিভ নির্বাচন দেখতে চায়, নির্বাচিত সরকার তারা দেখতে চায়, সেখানে যাতে খেলাফত নামক কোনো আন্দোলন বা খেলাফতের কোনো ধরনের অবস্থান না, এবং ইসলামী জঙ্গিবাদ যাতে আর মাথাচাড়া না দিতে পারে, সেটার জন্য কাজ করতে হবে। না হলে আমেরিকার এমনকি স্যাংশনও আসতে পারে। 37% যে ট্যারিফ বাংলাদেশে যাই। দেওয়া হলো, সেটাতে বাংলাদেশের গার্মেন্টস সেক্টরে কি হবে সেই কথা বলে আমি আর কাউকে, মানে আমাদের সাধারণ মানুষের এত কোটি মানুষ যারা গার্মেন্টস ফ্যাক্টরির সাথে বা ব্যবসার সাথে, ইন্ডাস্ট্রির সাথে যুক্ত, তাদের যে কি হবে। আপনারা জানেন যে 72 সনের পরে যে অবস্থাটা অনেক বিরাট একটা ভালো অবস্থানে ছিল শ্রীলঙ্কা এই গার্মেন্টস নিয়ে, তাদের দেশের অস্থিরতার জন্যে সেটা কিন্তু আমাদের দেশে চলে আসে। এখন ভারতের ট্যারিফ আমাদের চেয়ে কম, চায়নার ট্যারিফ আমাদের চেয়ে কম। যে চায়না হলো বিশ্বের সমস্ত দেশে, শুধু গার্মেন্টস নয়, যে কোনো ম্যাটেরিয়াল সাপ্লাই তারা সবচেয়ে বড়। অতএব তাদের সাথে সেখানে যদি আমাদের ট্যারিফ তাদের চেয়ে কম না হয়, বিশেষভাবে কম না হয়, তাহলে আমাদের তো কোনো উপায়ই নেই তাদের সাথে দেওয়ার। কারণ তাদের হলো সেন্ট্রাল ইকোনমি। তারা ইয়ে করে, তারা সেখানে ভর্তুকি দিয়ে সেন্ট্রাল ইকোনমি, যে এটার দাম কত হবে সেটা নির্ধারণ করে সরকার।
তোমার হলো প্রোডাক্ট চাই 100 কোটি, এই প্রোডাক্ট তোমার এই ফ্যাক্টরি থেকে বের হতে হবে। আর আরেকটা হলো এটা পাঠাও আমেরিকার, এটার দাম হবে এত, সে বাকিটা সরকার ভর্তুকি দেয়। সেই প্রতিযোগিতায় বাংলাদেশ টিকবে না, এটা আমার ভয়। ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পর বাংলাদেশের মানুষকে মেটিকুলাসলি ডিজাইন করে ক্ষমতা দখল করার পর বাংলাদেশের মানুষকে যে আপনি মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এই এত হাজার কোটি ডলার বাংলাদেশে ইনভেস্ট হবে, এক পয়সাও আসেনি, চলে গেছে। জাপানের ইনভেস্টমেন্ট ফিরিয়ে নেওয়ার জন্যে জাপান সেফ এক্সিট চাচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কাছে, এই তথ্যও আমাদের কাছে এসেছে। অতএব আমাদের বাংলাদেশ আবারও একদিন সুন্দর হয়ে উঠবে, যেখানে 8 বছরের শিশু ধর্ষিতা হবে না। অনেক ধন্যবাদ দস্তগীর ভাই, আপনি এতটা সময় আমাদেরকে দিলেন। আমরা দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। আমরা আশা করি খুব শীঘ্রই আপনার সাথে আরো আরো কথা হবে। আমাদের দর্শকরা আপনাকে শুনতে চায়, আপনাদের কথা শুনতে চায়, একটু স্বস্তি পায়, একটু তথ্য পায়, প্রকৃত তথ্যটা পায়। আপনি ভালো থাকবেন। আপনাকেও আবারও অসংখ্য ধন্যবাদ। আর এই মাঝে মাঝে একটু ইমোশনাল ব্রেকডাউন হওয়াতে আই এম সরি, দুঃখিত না, আমি। ঠিক আছে। শুধু দর্শক শ্রোতা, আশা করি আজকে আমাদের অতিথির কথা আপনাদের ভালো লেগেছে, এবং চলুন আমরা আমাদের দেশটাকে ভালোবাসি, আমরা আমাদের প্রতিবেশীকে ভালোবাসি। বিশেষ করে আমি বলবো আমার মুসলিম ধর্মাবলম্বী ছাড়া অন্য অন্য সম্প্রদায়ের সকল ভাই বোনদের মিলেমিশে আমরা একসাথে থাকি, এবং আমরা যেন আমাদের পরিবারের কন্যা শিশুটির দিকে খেয়াল রাখি। বাংলাদেশের অবস্থা ভীষণ খারাপ, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে মুক্তিযুদ্ধের প্রশ্নে, এবং আমরা অবিচল থাকি। আপনারা ভালো থাকবেন। আবারও কথা হবে অন্য কোনো অতিথির সাথে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।